প্রিয়তা? রৌনক মাথা নেড়ে সায় জানালো। রুদ্ধ কিছুটা বিরক্ত নিয়ে বলল, এই জন্যই বুঝি ইন্টারভিউ রুমে এত কঠোরভাবে প্রকাশ করেছিল নিজেকে? রৌনক ভাইয়ের পানে ছোট্ট চোখে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, তুই আমাকে এটা বল, আমার খবর পাই টু পাই কে দেয় তোকে? নাহলে এত কিছু জানিস কিভাবে? নাকি তোর শালা বলেছে? রুদ্ধ হাতের সাহায্যে ঠেলে ভাইয়ের মুখটা অন্যদিকে ঘুরিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলল, দিন দিন সাহস বাড়ছে তোর। এসব গেলা হয়ে থাকলে নিচে চল, আমি কিন্তু এত ছাড় দিব না। ভাই যে তার সাথে বসেই মদ খাওয়ার বিষয়ে ধমকাচ্ছে তা বুঝল রৌনক, কিন্তু নিচে সে যাবে না, তাই মাথা দুপাশে নেড়ে না বুঝালো। রুদ্ধ হতাশ শ্বাস ফেলে আওড়ালো, তাহলে আর কিছু বলবি? নাহলে একা থাক, আমি যাই। আই থিঙ্ক আই এম ইন লাভ উইথ হার। ভালোবেসে ফেলেছি আমি। তৎক্ষণাৎ ভাইয়ের জবাব টোনেও একটুও চমকালো না রুদ্ধ। এই পর্যায়ে মুখে একটু মদের স্বাদ নিয়ে স্বাভাবিক স্বরে আওড়ালো সে, এতে নতুন কি আছে? সে তো অনেক আগে বুঝেছে। রৌনকের মুখে আধার নামলো। নিজের মাঝে অনুভূতি অস্থিরতা ভাইয়ের সামনে উগরাতে শুরু করলো। কিন্তু ও আমাকে পছন্দই করে না। অনেক ভেবেছি তোর শালীর কথা ভাববো না, কিন্তু পারিনি আমি। রোজ তাকে এক পলক না দেখতে পারলে কেমন অস্থির অস্থির ফিল হয়। ভেবেছিলাম আস্তে আস্তে এই অস্থিরতা কেটে যাবে, কিন্তু সময়ের সাথে তা বেড়েই চলেছে। ওর কাছে যাওয়ার থেকে নিজেই নিজেকে আটকাতে পারি না। ওর পাশে অন্য ছেলেকে দেখে আমার হিংসে হচ্ছে, প্রচুর রাগ হচ্ছে। আজ একটা দিন না দেখাতেই মনে হচ্ছে কতদিন তাকে দেখিনি। কি করব আমি এখন? কষ্ট হচ্ছে আমার ভাইয়া। রৌনক দূরে আসমানে দৃষ্টি সীমাবদ্ধ থাকলেও রুদ্ধ দৃষ্টি ভাইয়ের পানে নিবিষ্ট। ভাইয়ের কষ্ট অনুধাবন করলেও তা লাঘব করার চেষ্টা করলো না, বরং তাচ্ছিল্য মিশিয়ে শুধালো, কোন একটা সময় আমাকে উপদেশ দিয়েছিলে তাকে ভুলে যাওয়ার জন্য। বলেছিলে কাউকে ভুলে যাওয়া তো কঠিন নয়। তাহলে এখন নিজে তাকে কেন বলতে পারছিস না, যখন জানিস মেয়েটা তোকে চায় না? রৌনকের যেন ভাইয়ের পানে ফিরে তাকানোর সাধ্য হলো না, কিন্তু মাথাটা এলিয়ে দিল ভাইয়ের কাঁধে। স্বরে অপরাধবোধ ফুটিয়ে জবাব দিল, আই এম সরি ভাইয়া। তখন মনে হয়েছিল এটা খুব সহজ কাজ, কিন্তু এখন যখন নিজে এসবে ফেসেছি তখন বুঝতে পারছি এটা মোটেও সহজ নয়। তোর মতো কঠোর হৃদয়ের মানুষের পাগলামির কারণ বুঝেছি এতদিনে। রুদ্ধ সূক্ষ্ম হেসে বলে উঠল, 28 বছরের এক দামড়া ছেলে ভাইয়ের কাছে এসব বলতে লজ্জা করছে না? তোর ভাবের জায়গায় তুই এভাবে চিপকে আছিস, এটা আমার ভালো লাগছে না। দূরে সর। রৌনক এক চুল পরিমাণও সরল না, ভাইয়ের সাথে আরো কিছুটা মিশে গিয়ে বলল, তোর ভাই তো, তাই লজ্জা নেই। এটা ঠিক, তোকে অনেক ভয় পাই, কিন্তু তোকে ছাড়া আর কাউকেই আমার কিছু বলতে ইচ্ছে করে না। তোকে সম্মান করি, ভালোবাসি অনেক। যেভাবে তুই আমাদের আগলে রাখিস অমন আব্বুও করেনি। আই লাভ ইউ সো মাচ ভাইয়া। ভাইয়ের যে চড়তে শুরু করেছে তা বুঝতে বাকি নেই বুদ্ধিমান রুদ্ধ। ধমকের স্বরে বলল, অনেক হয়েছে, এখন নিচে চল, মা টের পেয়ে যাবে এরপর। রৌনক মন খারাপ করে অনুরোধের স্বরে বলে উঠল, তোর শালিকে আমাকে এনে দে ভাইয়া। তোর শালিকে তো কালো ছেলে পছন্দ করে না। ওকে বলবি ফর্সা হওয়ার যত ক্রিম আছে সব কিনে নেব আমি। 1 মাসের মধ্যে ধবধবে সাদা হয়ে যাব। তাহলে তো ওর কোনো সমস্যাই থাকবে না। রুদ্ধ বিরক্ত হবে নাকি ভাইয়ের কথা শুনে মন খুলে হাসবে বুঝলো না। নিজের কাঁধ থেকে ভাইয়ের মাথা সরিয়ে দিতে দিতে বিড়বিড়িয়ে আওড়ালো। মাতাল কোথাকার। মাথাটা সরিয়ে সপাটে এক চড় বসালো ভাইয়ের গালে। মুখের ওপর এক চড় পড়তেই ব্যথা যেন সব নেশা কেটে গেল রৌনকের। মুখে একটা হাত দিয়ে কাদো কাদো মুখ করে বাচ্চাদের মতো বলে উঠল, মারলি কেন? কি ব্যথা মাইরি! ভুলেও কখনো ভাবিকে একটা থাপ্পড় লাগাস না, বেচারি সইতে পারবে না। আমার বউয়ের কথা তোকে ভাবতে বলিনি। নিচে চল, নাহলে এর থেকে বেশি মার খাবি। রোনাক হতাশ হয়ে উঠে পড়ল। রুদ্ধও উঠে দাঁড়ালো। চলে যেতে নিবে রোনাক, তখনই ধিমি কণ্ঠে আওড়ালো, আমার কি ওকে ভুলে যাওয়া উচিত ভাইয়া? কিন্তু মনে হচ্ছে এটা আমি চাইলেও পারবো না। রুদ্ধ ভাইয়ের কাঁধে হাত রেখে ভরসা স্বরূপ আকস্মাৎ বলে উঠল। প্রিয়তা তোকে পছন্দ করে, প্রপোজ করে দে। রোনাক বিস্ময় চোখে তাকালো ভাইয়ের পানে। অস্থিরতা যেন দ্বিগুণ বেড়ে গেল। তার ভাই এটা কি করে বুঝলো, নাকি শুধুমাত্র তাকে সান্ত্বনা দিল? শুষ্ক ঢোক গিলে কাতর স্বরে বলল, ও ও নিজেই বলেছিল আমাকে পছন্দ করে না, হয়তো কালো বলেই। না হলে এভাবে। তোর কালো হওয়া নিয়ে ওর কোনো সমস্যা নেই,
এটা শিওর প্রিয়তা তোকে পছন্দ করে। কথা বলে জেনে নে মেয়েটার সমস্যা কোথায়। এর থেকে বেশি হেল্প আমি করতে পারবো না। বলে পা বাড়ালো রুদ্ধ নিচে যাওয়ার জন্য। রোনাক তখনও স্থির দাঁড়িয়ে। তার কেমন অনুভূতি হচ্ছে তা নিজেও বুঝলো না। মেয়েটা তাকে সত্যিই পছন্দ করে? তাহলে সেদিন কেন বলল তাকে পছন্দ নয়? কেন এভাবে ইগনোর করে? ভাবনার মাঝেই শুনতে পেল রুদ্ধর গম্ভীর ধমকানোর স্বর। দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি না ভেবে নিচে গিয়ে বিছানা শুয়ে শুয়ে ভাব, আমাকে যেন পুনরায় আসতে না হয় তোকে নিতে। রোনাক ভাবনা থেকে বেরিয়ে ভাইয়ের পানে তাকালো, নিজেও পা বাড়ালো নিচে নামার উদ্দেশ্যে। রুদ্ধ ছাদের দরজা পর্যন্ত গিয়ে হঠাৎ থেমে দাঁড়িয়ে ভাইয়ের দিকে ঘুরে তাকালো, হুমকি স্বরূপ খাওড়ালো। আমি এখন বিবাহিত, তাই রাত বেরোতে এসব বেহুদা কথা বলার জন্য যদি আর কখনো ডেকেছিস তো আই সোয়ার প্রিয়তাকে জোর করে আমি তবলের ঘাড়ে গুছে দেব। সামান্য একটু ডেকেছে বলে ভাই এত ছুটে যাওয়ার কি আছে? জবাব না পেলেও ভয় ঠিকই পেল। ভাইয়ের পিছনে ছুটতে ছুটতে বলল, আমি তোর মায়ের পেটের ভাই, আমার সাথে এমন করতে পারিস না। তাহলে কিন্তু তোর শালাকে আমিও গায়েব করে দেব। তুই ঘর সত্য বিভীষণ হতে পারিস না ভাইয়া। রুদ্ধ ভাইয়ের কথা একটাও কানে তুলল না। বড় বড় কদম ফেলে এগিয়ে গিয়ে নিজের রুমে ঢুকেই দরজাটা আটকে দিল। রুমে আসার পর খেয়াল হলো খাবে না ভেবেও ঠিক খেয়ে নিয়েছে মদ। বউটা রেগে যাবে না তো? এক হাতে মুখ ঠেসে ধরে বিছানার দিকে ঘুরে তাকাতেই দেখলো বউটা তার এলোমেলো হয়ে ঘুমে মগ্ন। বউয়ের এলোমেলো রূপ দেখে রুদ্ধ শুষ্ক ঢোক গেল। মুখ থেকে হাত সরিয়ে এগিয়ে গেল বউয়ের নিকট। বউয়ের পোশাক ঠিক করে দিয়ে আলতো স্বরে বিরক্তি মিশিয়ে ডেকে উঠল, আই বউ, বলেছিলাম তো অপেক্ষা করতে। মাত্র ঘন্টাখানেক তো থেকেছে উপরে, এত দ্রুত কে ঘুমায়? ওঠো না পাষাণ বউ। সে কি বউকে ডেকে তুলতে চাইলো নাকি শুধু অভিযোগ জানাতে চাইলো নিজেও বুঝলো না। নাহলে এত ছোট করে কে কথা বলে? হতাশ হয়ে বউয়ের পাশে ঠাস করে শুয়ে পড়ল। পুনরায় উঠে দৌড়ে গিয়ে ওয়াশরুম থেকে মুখ ওয়াশ করে এলো। রুমে ফিরে লাইট অফ করে দিয়ে বিছানায় টানটান হয়ে শুয়ে মেয়েটাকে টেনে নিল বুকের ওপর। দুহাতে মেয়েটাকে আঁকড়ে নিয়ে গলার ভাঁজে মুখ গুজে দিল। বিড়বিড় করে উঠল, ভালোবাসা সবাইকে সাথে সুখ উপহার কেন দেয় না? কেন ভালোবাসা মানুষকে এক সমুদ্র কষ্টের মাঝে ডুবিয়ে রাখে? ভালোবাসা তো নিষ্ঠুর কেন বউ? জবাব পেল না রুদ্ধ। পাবে কি করে? মেয়েটা যে গভীর ঘুমে মগ্ন। মন মানছে না, বিরক্ত লাগছে নাকি অস্থির নিজেও বুঝল না। রেগে ঘুমন্ত বউয়ের গলায় ভাঁজে একটা কামড় বসালো। মেয়েটা তীক্ষ্ণ ব্যথায় ঘুমের মাঝেই নড়ে চড়ে উঠল। রুদ্ধ বউকে আরো শক্ত করে জড়িয়ে নিল নিজের সাথে। গলার ভাঁজে কামড় দেওয়া স্থানে চুমো খেলো যাতে বউ ব্যথা না পায়, মেয়েটার ঘুম না ভেঙে যায়। মেয়েটা নড়ে চড়ে পুনরায় শান্ত হয়ে যেতেই রুদ্ধ স্বস্তিতে চোখ বুঝে সেভাবে বউয়ের গলায় মুখ লুকিয়ে পড়ে রইল। পুনরায় বিড়বিড় করে উঠল, ভালোবাসার থেকেও তুমি বেশি পাষাণ অত্রিজা। আর কতদিন অপেক্ষা করবো তোমাকে সম্পূর্ণরূপে পাওয়ার জন্য? জবাব দাও না পাখি। সকালে গোসল করে সে ড্রেসিং টেবিলের সম্মুখে দাঁড়িয়ে আছে অদ্রিজা। শ্যাম্পু করার কারণে কোমর ছড়ানো ভেজা চুলগুলো পিটমার ছেড়ে রাখা। হাতে টাওয়াল নিয়ে তা মুছতে ব্যস্ত। দর্পণের দিকে দৃষ্টি থাকায় হঠাৎ তার চোখ পড়ল নিচের গলায়। সেখানে সামান্য জায়গায় লাল হয়ে আছে। ভালো করে লক্ষ্য করতেই বুঝলো কেউ কামড় দিয়েছে। নিজের স্বামী ছাড়া এটা কে করবে? আর লোকটাই বা করলো কখন? ভাবনায় মত্ত হলো মেয়েটা। তখন দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো রুদ্ধ। ঘেমে নিয়ে একাকার হয়ে আছে। হয়তো ওয়ার্কআউট শেষ করে এসেছে তাই এমন। অদ্রিজা স্বামীকে দেখতে পেয়ে লাজুক হাসলো। রাতে স্বামীর দেওয়া আলতো স্পর্শের কথা স্মরণ হতেই তার লজ্জারা তাকে ঘিরে ধরলো। মনে আর এক ফোঁটা অভিমান অবশিষ্ট নেই। সত্য মিথ্যা এখনো তার কাছে কিছুই পরিষ্কার নয়। সে জানতেও চায় না আর কিছু। লোকটা তাকে চায় এতটুকুই সে বুঝতে পেরেছে ভালো করে। আর তার এতেই চলে যাবে। তার ভাবনার মাঝে রুদ্ধ এগিয়ে এসে বউয়ের হাত থেকে টাওয়ালটা নিয়ে বউয়ের সুন্দর কেশগুলো নিজের হাতে মুছে দিতে শুরু করলো। অদ্রিজার হাসি এতে আরো প্রসারিত হলো। কেশগুলো মোছা হয়ে যেতেই হাতের ভেজা টাওয়ালটা ছুঁড়ে ফেলে দিয়ে বউকে পেছন থেকে জড়িয়ে ধরলো রুদ্ধ। মুখ গুজে দিল বউয়ের ঢেউ খেলানো কেশ রাশির ভেতরে। লম্বা লম্বা শ্বাস টেনে ঘ্রাণ নিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, আপনার এই কেসগুলো আমার ভীষণ পছন্দের বউ। স্বামীর আলতো স্পর্শ, কিঞ্চিত প্রশংসা আর গভীর কণ্ঠে বউ ডাক শুনে অদ্রিজা যেন সুখে সমুদ্রে ভেসে বেড়ালো। নিজের ভর ছেড়ে দিল স্বামীর ওপর। এতে রুদ্ধ আলতো হেসে বউকে আরো কিছুটা জড়িয়ে নিল। দর্পণের ভেতর দিয়ে তাকালো একান্ত রমণীর পানে। স্বামীকে তাকাতে দেখে অদ্রিজা নিজের গলার লালিত হওয়া স্থানটাকে
আঙুলের সাহায্যে দেখিয়ে শুধালো। এসব আপনিই করেছেন? কখন করলেন? রুদ্ধ সূক্ষ্ম হেসে বউকে ঘুরিয়ে দাঁড় করিয়ে দিয়ে সেখানে একটা ভেজা স্পর্শ দিল। এমন কাজে অদ্রিজার মাঝে মৃদু কম্পনের সৃষ্টি হলো। রুদ্ধ বউয়ের মুখপানে স্বাভাবিকভাবে তাকিয়ে জবাব দিল। হুম, এটা আমি করেছি। শুনেছি ভালোবেসে দিলে এটাকে লাভ বাইট বলে, কিন্তু আমি তো রেগে দিয়েছিলাম। তাহলে এটাকে কি বলবো? অদ্রিজার ভ্রু কুঁচকে এলো। কি অদ্ভুত প্রশ্ন! তাছাড়া লোকটা রাগলো কেন? সবই তো ঠিক ছিল। অবুঝের মতো শুধালো। রেগে গিয়েছিলেন কেন? রুদ্ধ বউয়ের নাকটা নিজে দুহাতে শক্ত করে চেপে ধরে বলে উঠল। কারণ তুমি আমার জন্য অপেক্ষা না করে ঘুমিয়ে গিয়েছিলে, তাই। স্বামীর কথা বুঝতে পেরে অদ্রিজা আরো লজ্জা পেল। লজ্জায় মাথা নমিত করে ধীর স্বরে জবাবে বলল। অপেক্ষা করেছিলাম, কিন্তু কখন ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। বউয়ের সহজ স্বীকারোক্তি শুনে খুশি হলো রুদ্ধ। গোসল করা প্রয়োজন, তাই বউয়ের থেকে সরে কাবাটের দিকে এগিয়ে গেল চুপচাপ। কাবাট খোলার পর হঠাৎ কি মনে করে বউয়ের পানে তাকিয়ে বলে উঠল। প্রায় 3টা মাস হতে চললো বিয়ের, অথচ এখনো বিয়ে বিয়ে ফিল পাই না। সিচুয়েশন বড্ড বোরিং সুইটহার্ট। আজ থেকে আমার সব কাজ তুমি করে দেবে, কেমন? আফটার অল তুমি আমার বউ। অদ্রিজা মিষ্টি হেসে এগিয়ে গিয়ে কাবার্ডের সামনে দাঁড়ালো। কাবার্ডের বেশি অর্ধেক জুড়ে শুধু শুভ্র পাঞ্জাবির ছড়াছড়ি, আর কম অর্ধেক জুড়ে অন্য পোশাক রাখা। অদ্রিজা সেখান থেকে পছন্দ মতো একটা পাঞ্জাবি বের করে এনে স্বামীর হাতে ধরিয়ে দিল। রুদ্ধতা নিল না, বরং নির্দেশ দিল। এগুলি বিছানার উপর রেখে আসে শোনা। আমি গোসল করা পর্যন্ত এখানে অপেক্ষা করবা। স্বামীর ভেজা চুল মুছে দেওয়া বউয়ের কর্তব্য। তারপর তার প্রয়োজনীয় জিনিস সব গুছিয়ে তার হাতে তুলে দেওয়া, এটাও তার দায়িত্ব। স্বামী বের হওয়ার সময় তাকে নজর টেকা পড়িয়ে দেওয়া, যাতে অন্য নারীর নজর না পড়ে স্বামীর উপর। শুধু অন্য মেয়ের কথা শুনে অভিমান পুষলে হয় না। এসব তুমি কবে শিখবা বেগম জান? অদ্রিজা এগিয়ে পাঞ্জাবিটা বিছানার ওপর রেখে দিল। নিজের হাসি কিছুতেই আটকে রাখতে সফল হলো না। কিছুটা শব্দ করে হেসে উঠল। রুদ্ধ বউয়ের সেই হাসি মাখা মুখের দিকে গভীর আবেশে তাকিয়ে রইল, যেন অনেকদিন বাদে সে তার কাঙ্ক্ষিত কোনো জিনিসের দেখা পেয়েছে। অদ্রিজা সেসব খেয়াল করলো না। হাসির মাত্রা কমিয়ে স্বামীর নিকট এগিয়ে এসে তাকে ঠেলতে ঠেলতে বলল। আমি আজ থেকে সব শিখে নিব, তবে আপনি এখন গোসলে যান। আমাকে নিচে যেতে হবে। রুদ্ধ কথা না পারিয়ে চলে গেল ওয়াশরুমে। যত দ্রুত সম্ভব গোসল করে বেরিয়ে এলো, শুধুমাত্র একটা ট্রাউজার পরে। অদ্রিজা অন্যমনস্ক হয়েছিল। ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে ঘুরে তাকালো। এই প্রথম স্বামীর উন্মুক্ত বুক দেখতে পেয়ে নজর স্থির হয়ে গেল। রুদ্ধ বউয়ের নজর খেয়াল করে বিছানার ওপর বসে ঠোঁট বাঁকিয়ে আওড়ালো। নজর দিও না বউ, সবকিছু তোমারই। নিজের জিনিসে নজর দিতে নেই এভাবে। অদ্রিজা ভারী লজ্জা পেল। সে কিভাবে তাকিয়েছিল, লোকটা কি ভাবছে, আর লোকটাই বা এইভাবে বলতে হবে কেন? সে লাজুক বদনে এগিয়ে গিয়ে দাঁড়ালো স্বামীর সম্মুখে। স্বামীর ভেজা চুলে হাত রাখলো মুছে দেওয়ার উদ্দেশ্যে। বউকে নিকটে পেতেই রুদ্ধ হাত বাড়িয়ে মেয়েটার কোমর আঁকড়ে ধরলো। গরম নিঃশ্বাস ফেললো মেয়েটার পেট জুড়ে। অদ্রিজার যেন নিঃশ্বাস আটকে এলো। চুল মুছে দেওয়া হাতটাও থেমে গেল। রুদ্ধ চোখ উঁচিয়ে তাকালো বউয়ের মায়াবী মুখপানে। স্বরে গভীর টান মিশিয়ে বলে উঠল। আজ রাতে স্বামীর অপেক্ষায় থাকবে বেগম জান। কথার অর্থ বুঝতে বাকি নেই ভীতু অদ্রিজার, কিন্তু এতে লজ্জা যেন ক্রমশ বেড়েই চলল। এভাবে কেউ জিজ্ঞেস করে, সে কিভাবে জবাব দিবে? রুদ্ধ যেন তর সইল না, তাড়া দিয়ে ফের শুধালো। জবাব দাও না অত্রেজা। অদ্রিজা লজ্জাকে আড়াল করতে পুনরায় স্বামীর মাথা মোছায় মনোযোগী হয়ে ছোট্ট করে জবাব দিল। সে তো রোজ আপনার জন্য অপেক্ষা করি। রুদ্ধ কিঞ্চিত হাসলো। মেয়েটা সরাসরি না বললেও সে ঠিকই বুঝলো মেয়েটা তার অপেক্ষা করবে। মেয়েটাকে আর লজ্জা দিল না। বউয়ের একটা কাজ শেষ হতেই রুদ্ধ উঠে নিজের পোশাক পরে আসলো। স্বামীর ইচ্ছে পূরণ করতে অদ্রিজা সব কাজগুলো সূক্ষ্মভাবে করার চেষ্টা করলো। একটা ঘড়ি এনে স্বামীর হাতে পরিয়ে দিল। স্বামীর কালেকশনে থাকা একটা পারফিউম এনে স্বামীর অঙ্গে ছড়িয়ে দিল। আরো টুকটাক কাজ করে স্বামীর ওয়ালেট আর ফোনটা এনে ধরিয়ে দিল হাতে। রুদ্ধ যেন বিয়ের এতদিনে এসে সত্যি বিবাহিত জীবনের আসল মানে অনুধাবন করতে সক্ষম হলো। প্রশান্তির হাসি তার মুখ থেকে সরতেই চাইল না। ঝুঁকে বউয়ের কপালে ওষ্ঠ চুম্বন করে রুম থেকে বেরিয়ে গেল। স্বামী যেতেই যেন এতক্ষণে আড়ালে রাখা লজ্জা পুনরায় এসে তাকে ঘিরে ধরল। লজ্জায় দুহাতে নিজের মুখখানা ঢেকে নিয়ে কিঞ্চিত হেসে ফেলল মেয়েটা। নিজের পার্টি অফিসে নিজের কক্ষে চিন্তিত বদনে বসে আছে রুদ্ধ।
কোন ভাবনায় মশগুল আছে সেই ভালো জানে। ধরণীতে তখন গোধূলির সময় আসন্ন। প্রকৃতিতে ধীরে ধীরে নীরবতা নেমে আসছে। নাসিম নিজের ভাবিকে ভার্সিটি থেকে বাড়িতে রেখে মাত্রই ভাইয়ের রুমে পা রাখলো। ভাইকে নীরব বসে থাকতে দেখে বুঝে গেল ভাই কোনো চিন্তায় মশগুল, কিন্তু কোন বিষয়ে চিন্তা করছে তা বুঝতেই সক্ষম হলো না। এগিয়ে গিয়ে ভাইয়ের সন্নিকটে দাঁড়ালো, ডেকে উঠল। ভাইয়া কি ভাবছো? রুদ্ধ চোখ তুলে তাকালো ছোট ভাইয়ের পানে। প্রশ্নের জবাব না দিয়ে নিজে শুধালো। আমার বউকে ঠিক মতো বাসে পৌঁছে দিয়েছিস তো? নাসিম ক্যাবলা হেসে বলে উঠল। তোমার বউ না, মানে ভাবিকে আমি সহি সালামত পৌঁছে দিয়ে এসেছি। এখন বলো তো কি হয়েছে? বউ ঠিক মতো বাসায় গিয়েছে শুনে যেন রুদ্ধ স্বস্তি পেল। স্বাভাবিক স্বরে বলার চেষ্টা করলো। আমাদের সাবেক এমপি সৈয়দ আজগরের প্রাক্তন অ্যাসিস্ট্যান্টের কল এসেছিল। বলল তার নাকি আমাকে কিছু দেওয়ার আছে, কিন্তু তার কাছে গিয়ে নিয়ে আসতে হবে। তাই ভাবছিলাম লোকটাকে কতটুকু বিশ্বাস করা যায়, আর আমাকে এবার কে দিতে চায়। শুধু বললে খুব গুরুত্বপূর্ণ যে এমপিকে পদ থেকে হটানোর কাজে আসবে। এবার যেন নাসিমও কিছুটা চিন্তিত হলো। ভাইকে জানানোর স্বরে বলল। লোকটা এক সময় এমপির খুব কাছের ছিল, কিন্তু হঠাৎ একটা সময় পর থেকে লোকটা আড়ালে চলে গেছে। কি হয়েছিল তা তো জানি না, তবে শিওর লোকটার কাছে এমপির বিরুদ্ধে কিছু আছে। কিন্তু কথা হচ্ছে সে তোমাকে কেন কিছু দিতে চাইবে? রুদ্ধ কিছুটা ভাবুক হয়ে আওড়ালো। তা তো সব লোকটার কাছে যাওয়ার পরেই জানতে পারবো যাবো কিনা ভাবছি। নাসিম বুঝদারের মতো বলে উঠল। অবশ্যই যাও। ভয় পেয়ে থেমে থাকার মতো মানুষ তুমি নও তা আমি জানি। হতে পারে এটা আমাদের কোনো উপকারে চলে এলো, কিন্তু সাথে আমিও যাব। রুদ্ধ ভেবে চিন্তে উঠে দাঁড়ালো। টেবিলের ওপর রাখা ফোনটা নিজের পকেটে পুরে রেখে নাসিমের দিকে তাকিয়ে বলল। আমি যাচ্ছি, কিন্তু তুই কোথাও যাচ্ছিস না। দুজন গেলে আমার বউয়ের ধ্যান কে রাখবে? ভাইয়ের হঠাৎ এই মন পরিবর্তন পছন্দ হলো না নাসিমের। ব্যতিব্যস্ত স্বরে আওড়ালো। ভাবি বাসায় আছে ভাই, এইটুকু সময় তার কিছুই হবে না। আমাকে নিয়ে চলো প্লিজ। একবার যখন বলেছি তোকে নেব না তো নেব না, কথা কম বল আর কাজে ফোকাস কর। নাসিম হার মানল। সে ভালোই জানে ভাই যখন একবার না বলেছে তখন সে কিছুতেই তাকে সঙ্গে নেবে না। মন খারাপ করে বলল। ঠিক আছে, নিও না আমাকে সাথে, কিন্তু গার্ড ছাড়া তোমাকে কোথাও যেতে দিচ্ছি না আমি। রুদ্ধ রুম থেকে বের হতে হতে আওড়ালো। লোকটা এখন গোপালগঞ্জ জেলার এক গ্রামে আছে। ফিরতে রাত অনেকটা হয়ে যেতে পারে। এটা আমি তুই ছাড়া যেন কেউ না জানে। ভাই এত দূর যাবে, তাকে তো সাথে নিলই না, আবার গার্ডও নিল না। বুঝলো ভাই এই বিষয়ে কাউকে জানাতে চাচ্ছে না, কিন্তু ভাইকে একা ছেড়ে দেওয়ার মতো ভুল সে করবে না। ভাই কোথাও গেলেই যে তার চিন্তা বেড়ে যায়। সে ফোন করে কাউকে একটা কল করে কিছু জানালো। কথা শেষ করে ফোনটা রেখে দিয়ে অন্য কাজে মন দিল নাসিম। রুদ্ধ বেরিয়ে এসে নিজের গাড়িতে চেপে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে ছুট লাগালো ঢাকা থেকে গোলাপগঞ্জ আসার রাস্তায়। প্রথমে ধীর গতিতে ছুটে চললেও ঢাকা শহর কাটিয়ে আসার সাথে সাথে গাড়ির গতি বেড়ে গেল দ্বিগুণ। দীর্ঘ সময় পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যার ক্ষণ পেরিয়ে গেল প্রায়। গন্তব্য যেখানে শেষ হলো সেখানটা একটা গ্রাম্য অঞ্চল। গ্রামে সন্ধ্যা নামলেই তেমন আর মানুষজনের দেখা পাওয়া যায় না। আজও তেমন দেখা গেল না। রাস্তার আশেপাশে দু একটা ছোট চায়ের দোকানে গোটা কয়েক পুরুষের দেখা মেলে। মাঝারি সাইজের আধভাঙা রাস্তা পাড়ি দিয়ে এসে একটা চায়ের দোকানের সামনে এসে থামলো রুদ্ধর গাড়িখানা। দোকানের এক লোককে জিজ্ঞেস করতেই সে জানালো সে যার সাথে দেখা করতে এসেছে সেই ব্যক্তি এখান থেকে আরো 5 মিনিটের দূরত্বে থাকে, কিন্তু গাড়ি নিয়ে গেলেই সেখানে মানুষজনের হাঁটা চলায় অসুবিধা হবে। তাই রুদ্ধ গাড়িটা সেখানে রেখেই পায়ে হেঁটে এগিয়ে গেল। দোকানের লোকটার দেওয়া বর্ণনা অনুযায়ী একটা বাড়ির সম্মুখে এসে স্থির হলো। ছোট একটা টিনের তৈরি বাড়ি, খুব সাধারণ। একজন এমপির পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের নিশ্চয়ই টাকার এত সমস্যা নেই যে এখানে থাকবে, নাকি সে ভুল জায়গায় চলে এলো। কিছুটা বিস্ময় আর কিছুটা কৌতূহল নিয়ে এগিয়ে গিয়ে টিনের দরজায় খটখট শব্দ করলো। সময় একটু পেরুতেই একটা লোক এসে দরজা খুলে দিল। রুদ্ধ কিছু জিজ্ঞেস করার পূর্বেই লোকটা আশেপাশে দেখে নিয়ে বলে উঠল। এমপি রুদ্রাফি এসেছেন তাহলে? রুদ্ধ মাথা ঝুঁকে হ্যাঁ বোঝাতেই লোকটা পুনরায় বললেন। আমি কল করেছিলাম, ভেতরে আসুন।
রুদ্ধ ভেতরে প্রবেশ করতেই লোকটা দ্রুত দরজায় পুনরায় খিল দিল। রুদ্ধ এবার ভালো করে তাকিয়ে দেখল মাঝবয়সী লোক, আগে অনেকবার দেখেছে। আফটার অল তার বিপরীত পক্ষের সদস্য বলে কথা। লোকটা একটা চেয়ার টেনে রুদ্ধকে বসতে দিলেন। রুদ্ধ সেখানে বসে বাঁকা হেসে আওড়ালো, তা মিস্টার শেখ, এতদিন বাদে আমাকে ডেকে পাঠানোর কারণ কি? এতদিন কোন গুপ্তঘরে লুকিয়েছিলেন যে এমপি আপনাকে খুঁজে পেলেন না? টাকার কি বড্ড অভাব হয়েছে যেমন ঘরে থাকছেন? রুদ্ধ কথা শেষ করে চোখ বুলিয়ে লোকটা সহ ঘরের ভেতরে সুন্দর করে অবলোকন করলো। লোকটাও রুদ্ধকে অবলোকন করে সামান্য হেসে আওড়ালো, বলতে পারেন সুরক্ষার জন্য এমন ব্যবস্থা। টিনের ঘরে থাকা খুব বেশি কষ্টের নয়, বুঝলেন এমপি সাহেব? রুদ্ধ বোধ হয় এক বাক্যে অনেক কিছু বুঝলো। তীক্ষ্ণ হেসে রহস্য করে আওড়ালো, কিন্তু মনে হচ্ছে আপনার সুরক্ষা কবচ ভাঙতে চলেছে মিস্টার শেখ। লোকটা বুঝতে না পেরে প্রশ্নাত্মক চোখে তাকালেন। রুদ্ধ হাসির মাত্রা প্রসারিত করে দিয়ে জবাবে বলল, আপনার মালিকের চেলারা আমার পিছু করছিল। আই থিঙ্ক আমি এখান থেকে চলে যাওয়ার পরই আপনার খেলা তামাম করে দেবে। তা কি দিবেন দিন, আমি দ্রুত কেটে পড়ি এখান থেকে। লোকটার চোখে ভয় বাসা বাঁধল। এতদিন যার হাত থেকে বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আজ নিজেরই একটা ভুল সিদ্ধান্ত নেওয়ায় তারা চলে এলো। কি করবে ভাবতে লাগলেন তিনি। হঠাৎ করে তিনি আওড়ালেন, যদি বিনিময় করতে রাজি হন তাহলে এমন কিছু খবর আপনাকে দিতে পারি যাতে এবারের জয় আপনার। আপনি আমার প্রাণ বাঁচাবেন, বিনিময়ে আমি আপনার সফলতার চাবি আপনার হাতে তুলে দিব। রুদ্রর ভাবগতি ঠিক একটা ঠাউর করা গেল না, তবে অধরকোণে তীক্ষ্ণ হাসিটা তখনও অক্ষুণ্ণ। লোকটার সাথে আরামসে বসে অনেকক্ষণ কথা বলল। প্রায় ঘন্টা খানেকেরও বেশি সময় সেখানে অতিবাহিত করলো। তারপর উঠে সে ঘর থেকে বেরিয়ে এসে নিচে দরজাটা টেনে নিয়ে বাইরে উঠোনে দাঁড়ালো। এখন আর লোকজন কাউকে দেখা যাচ্ছে না আশেপাশে। কয়েক পা হেঁটে আসতেই দুটো মানুষের আভাস পেল। রুদ্ধ তাদের দিকে ঘুরে তাকিয়ে দেখল না, কেবল সূক্ষ্ম হেসে আরো কিছুটা এগিয়ে গিয়ে নিজের গাড়িতে চেপে বসলো। পুনরায় রওনা হলো ঢাকার উদ্দেশ্যে। তখন সময় প্রায় রাত ৮টা। অনেকটা পথ আসার পর খেয়াল করলো তার পিছনে একটা গাড়ি এগিয়ে আসছে। এই গাড়িটা ঢাকা থেকে আসার পথেও দেখছিল। তা দেখেই অনুমান করছিল এমপির লোক তাকে ফলো করছে। এটা ভুল নয়, তাও জানে। এই জন্যই দূরে কোথাও গেলে ভাই বা কাছের কাউকে নিয়ে আসে না সে। বিপদ তো তাদের জন্য ওত পেতে থাকে। কিন্তু ভাবেনি এই খবরও এমপির কাছে পৌঁছে যাবে। মন যেন তার হঠাৎই বিপদের আভাস পেল, যা আসার সময়ও মনে হয়েছিল। বউয়ের কথা স্মরণে এলো। মেয়েটার তো তার অপেক্ষায় থাকার অভ্যাস, আর আজ সে নিজেই বলে এসেছিল অপেক্ষায় থাকতে। আচ্ছা, সে যদি দেরিতে ফেরে কিংবা তার কখনোই আর না ফেরে, তাহলে কি মেয়েটা ওভাবেই অপেক্ষা করে থাকবে তার জন্য, যেমনটা সে অপেক্ষা করেছিল মেয়েটার জন্য? জবাব তো জানে না, কিন্তু মেয়েটাকে সে অপেক্ষা করাতে মোটেও রাজি নয়। ভেবে জোরগতিতে গাড়ি ছুটালো। উদ্দেশ্য একটাই, পিছু নেওয়া লোকগুলোর চোখের আড়াল হওয়া। তীব্র গতি আর তীক্ষ্ণ বুদ্ধির কারণে একটা সময় সে সফলও হলো। লোকগুলো চক্ষু সীমার বাইরে আসতে কিছুটা নিশ্চিত হয়ে একই গতিতে গাড়ি ছুটিয়ে এলো, যাতে কোনোভাবে লোকগুলো তার নাগাল না পায়। কিন্তু বিপদ যেন তার পিছু ছাড়ার নামই নিল না। পদ্মার অনেকটা কাছাকাছি আসতেই হঠাৎ সামনে থেকে একটা গাড়ি এসে বাধার সৃষ্টি করলো। এমনভাবে বাধার সৃষ্টি করলো যে রুদ্ধ কোনোভাবেই তাদের পাশ কাটিয়ে যেতে সক্ষম হলো না। নিশ্চয়ই পেছনে থাকা লোকগুলো তার নাগাল না পেয়ে এদের খবর দিয়েছে। রুদ্ধ পথ না পেয়ে গাড়ি থামিয়ে দিল। দীর্ঘশ্বাস ছাড়লো। একটা লড়াই বা মৃত্যুর ভয় সে পায় না, কিন্তু মাথার ভিতর যেন একটাই জিনিস ঘুরপাক খেলো, যে বাড়িতে কোনো রমণী তার অপেক্ষায় আছে। সে না ফিরলে সেই মেয়েটার কি হবে? রুদ্ধর গাড়ি থামতে দেখে সামনের গাড়িটাও থামলো। গাড়ির ভেতর থেকে নেমে এলো কয়েকজন মুখোশধারী ব্যক্তি, তবে সবার হাতেই ধারালো অস্ত্র। এটা কোনো ফিল্ম নয় যে সে একাই অস্ত্রধারী ৫ জন পুরুষের সাথে লড়াই করে জিতে যাবে। তবে আরও কিছু লড়াই জেতার কৌশল অবশ্যই জানা আছে, অনেক অভিজ্ঞতা আয়ত্তে আছে, ফাইটিং স্কিল বেশ ভালোই দক্ষ। সেই ভরসায় হাতের আজলায় রাখা ফোনটা গাড়ির ভেতরে রেখেই বেরিয়ে এলো রুদ্ধ। রুদ্ধকে নামতে দেখে সামনে দাঁড়ানো লোকগুলো ক্রূর হেসে এগিয়ে এলো। কোনো কথা না বলেই তেড়ে এলো রুদ্ধর দিকে। রুদ্ধ যথাসম্ভব চেষ্টা করলো নিজেকে বাঁচাতে। জায়গাটা অনেকটাই শুনশান। রুদ্ধ লোকগুলোর অস্ত্র দ্বারা তাদেরই আঘাত ফিরিয়ে দিতে দুবার ভাবল না। মাত্র ৫ জন হওয়াতে রুদ্ধ সামলানো খুব একটা কষ্টকর হলো না।
তবে রাস্তায় দাঁড়িয়ে কারো প্রাণ নেওয়ার ভুল করলো না সে। 5 জনকে ঠেকাতে গিয়ে রুদ্ধ যখন অনেকটা ক্লান্ত পরিশ্রান্ত, তখন সেই পেছনে ধাওয়া করা লোকগুলো এসে উপস্থিত হলো। তারাও গাড়ি থেকে নেমে এলো, উদ্দেশ্য দুদিক থেকেই আক্রমণ করার, যাতে বাঁচার কোনো রাস্তা না পায় রুদ্ধ। হঠাৎ তাদের মধ্যে একজন একটা ধারালো ছুরি হাতে দৌড়ে এসে আঘাত আনলো রুদ্ধর দিকে। রুদ্ধ প্রতিরোধ করার চেষ্টা করলো, যেন সফল হলো না পুরোপুরি। ছুরির অনেকটা ধারালো অংশ এসে আঘাত আনলো তার পিঠ বরাবর। রুদ্ধর পা হঠাৎ টলে উঠল, সইতে না পেরে 2 পা জায়গা থেকে সরে গেল। সেই লোকটা পুরোপুরি সফল হতে না পেরে পুনরায় আক্রমণ করতে চাইল, কিন্তু তখনই কোথা থেকে এক গুলি এসে সেই লোকটার বুক এফোর ওফোর করে দিয়ে চলে গেল। সেখানে উপস্থিত লোক সবাই তাকিয়ে দেখলো, তাদের থেকে কিছুটা দূরে অনেকগুলো লোক তাদের দিকে তেড়ে আসছে। হয়তো লোকগুলো রুদ্ধরই। এবার লোকগুলো প্রাণ বাঁচাতে নিজেদের গাড়ির দিকে দৌড়ে গেল। রুদ্ধর লোকগুলো যতটুকু পারলো তাদের আহত করার চেষ্টা করলো। লোকগুলো সেভাবেই পালিয়ে গেল, কেবল গুলি লাগা সেই লোকটা ছাড়া। রুদ্ধ নিজের লোকেদের চিনতে ভুল করলো না। সে গাড়ি থেকে নামার আগে নাসিমকে SMS করে জানিয়েছিল বিপদের কথা, কিন্তু এত তাড়াতাড়ি তো আসার কথা নাই। তাহলে কি ভাইটা তার আগেই সবকিছু ব্যবস্থা করে রেখেছিল? ভাবতেই মুখে হাসি ফুটলো রুদ্ধর। পিঠে আঘাত লাগলেও তা যেন রুদ্ধর সহনীয়। পিঠখানা রক্তে ভেসে উঠলেও রুদ্ধ সেদিকে পাত্তা দিল না। এগিয়ে এসে দাঁড়ালো নিজের লোকগুলোর সামনে। একজন গার্ড বিচলিত হয়ে শুধালো, আপনি ঠিক আছেন স্যার? দ্রুত চলুন, ডাক্তারের কাছে যেতে হবে।